আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে দশম শ্রেণীর গণিত বইয়ের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এটা নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে আরও অন্যান্য অধ্যায়গুলো নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা বেসিক বিষয়গুলো জানবো, তারপর হচ্ছে পরবর্তীতে আমরা এগুলোর উপর ভিত্তি করে সিকিউ প্লাস এমসিকিউ সমাধান করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে সংখ্যাটা আসে, বাস্তব সংখ্যা বলতে আমরা কি, আমরা বাস্তব জীবন যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করতেছি, যেমন হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে অনেক সংখ্যা থাকতে পারে, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা, এই সবগুলোই হচ্ছে কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে প্রথম যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা নিয়ে একটু তোমাদেরকে কথা বলি। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আবার গণনাকারী সংখ্যাও বলা হয়। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে n দ্বারা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা কি জানলাম? প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা জানলাম। স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা কি? স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে সকল ধনাত্মক, 1 থেকে শুরু করে, কিন্তু শূন্যটা হবে না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাসমূহ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেটটাকে কিভাবে লিখতে পারি? স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমরা সেকেন্ডারি দিক লিখতে পারি। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 ডট। এগুলো হচ্ছে মূলত স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। শূন্য কিন্তু ধনাত্মকও না, ঋণাত্মক সংখ্যা না। এটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনায় আসতেছি। মানে তোমার হচ্ছে মৌলিক সংখ্যা, অমৌলিক সংখ্যা, তারপর হচ্ছে কি অঋণাত্মক সংখ্যার আলোচনায় আমরা শূন্যটা কি এটা তোমাদেরকে বুঝাবো। এখন তোমরা দেখো, তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে কি? অখণ্ড মানে হচ্ছে ভগ্নাংশ হতে পারবে না। যেমন আমরা 1/2, তারপর হচ্ছে আমরা 5/3, এইগুলোকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। তাহলে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। আর স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। আর স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনাকারী সংখ্যা। আচ্ছা, তারপর আমরা এখন যেটা দেখবো হচ্ছে আচ্ছা, শূন্য হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়, এটা তো তোমাদেরকে আমি বলে দিছি। এখন আমরা দেখবো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা দেখি আমরা। মৌলিক সংখ্যা তোমাদের বইয়ে আছে এটা। মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে দুইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি মৌলিক সংখ্যাকে। সহজভাবে বলতে গেলে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সংখ্যাগুলোকে ভাগ করলে, যে সংখ্যাগুলোকে হচ্ছে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাগুলোকে তোমার কি মৌলিক সংখ্যা বলে। আরেকভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি মৌলিক সংখ্যাকে, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা হচ্ছে যেই সমস্ত সংখ্যাগুলোর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উপাদান নাই বা অন্য কোনো উৎপাদক নাই। যে সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নাই, সেই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি জানলাম? মৌলিক সংখ্যা হচ্ছে কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, অথবা যে সমস্ত সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নাই, সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা 1 কি মৌলিক সংখ্যা হবে না? 1 মৌলিক সংখ্যা হবে না। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর হচ্ছে সবচেয়ে জোট। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর হচ্ছে জোট মৌলিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র 2। এটা মনে রাখবা, কারণ হচ্ছে এটা এমসিকিউতে বেশি থাকে। তাহলে আমরা কি বলতে পারি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। আর হচ্ছে জোট, একমাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে 2।
টু ছাড়া আর কোনো জোট মৌলিক সংখ্যা নাই, মানে আর কোনো জোট সংখ্যা নাই যেটা হচ্ছে মৌলিক, শুধুমাত্র টু ছাড়া। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে একের চেয়ে বড় যে সকল, একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ও এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকে না, সেই সংখ্যাসমূহ হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন আমরা মৌলিক সংখ্যার মধ্যে কি কি সংখ্যাগুলো পাই? যেমন মৌলিক সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে? মৌলিক সংখ্যার মধ্যে আসা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2 এর পরে আসা হচ্ছে 3, 3 এর পরে আসা হচ্ছে 5, 5 এর পরে আসা হচ্ছে 7, 7 এর পরে আসা হচ্ছে 11, 11 এর পরে আসা হচ্ছে 13। হ্যাঁ, এরকম আমরা যদি দেখি অনেকগুলো মৌলিক সংখ্যা কিন্তু আমরা পাবো। যেমন দেখো 2, 2 এর উৎপাদক কয়টা? আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি হচ্ছে 2 এর মৌলিক 2 এর উৎপাদক হচ্ছে 2টি। আমরা 2 একে 2 লিখতে পারি। 2 কে আর ভাঙা যায়? ভাঙা যায় না, এই কারণে 2 একটা মৌলিক সংখ্যা। তারপর 3, 3 কে আমরা কি লিখতে পারি? তোমার আমরা লিখতে পারি হচ্ছে 3 একে 3। হ্যাঁ, 3 একে 3 লিখতে পারি। 3 কে তো আর ভাঙা যায় না, তাহলে এটারও উৎপাদক দুইটা, এটারও উৎপাদক দুইটা, এটারও উৎপাদক দুইটা হবে, এটারও উৎপাদক দুইটা হবে। যে সংখ্যাগুলোর উৎপাদক এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা হয় না, অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নাই, সেই সকল সংখ্যাসমূহকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। আশা করছি তোমরা বুঝছো। এখন হচ্ছে এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা একদমই সহজ। যৌগিক সংখ্যা কোনটা? যৌগিক সংখ্যা, আচ্ছা এটা একটু লিখে নিন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাটা কি? যৌগিক সংখ্যাটা একদমই সহজ, মানে যে সংখ্যাগুলো তোমার হচ্ছে কি মৌলিক সংখ্যা ব্যতীত সকল সংখ্যা হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যা এক থেকে এক এবং ওই সংখ্যা ব্যতীত, আচ্ছা এটা তো আমরা মৌলিক সংখ্যা বলছি, যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো গুণনীয়ক বা উৎপাদক থাকে, এর মানে হচ্ছে মৌলিক সংখ্যার বিপরীতটা আর কি। মানে মৌলিক সংখ্যা হয় কোনটা? যেটা হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো মৌলিক উৎপাদক না থাকে, ওই সংখ্যাকে আমরা কি বলতেছি? মৌলিক সংখ্যা বলতেছি। আর যৌগিক সংখ্যা কোনটা? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো অন্যান্য উৎপাদক আছে, আরো অন্যান্য উৎপাদক বা গুণনীয়ক আছে, সেই সকল সংখ্যাসমূহকে আমরা বলতেছি যৌগিক সংখ্যা। এক কথা যা মৌলিক নয় তাই হচ্ছে যৌগিক, এটা সহজে মনে রাখতে পারো। তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। যেমন 4 এটা তো মৌলিক সংখ্যা না, এটা কিন্তু যৌগিক সংখ্যা। এটা যৌগিক সংখ্যা কিভাবে হলো? ওই যে বললাম, যে সকল সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য গুণনীয়ক থাকে, সেই সকল সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 4 এর গুণনীয়ক কি হতে পারে? আমরা লিখতে পারি 4 একে 4, তারপর আমরা লিখতে পারি 2 দোকানো 4। এই দেখো এখানে কিন্তু একও উৎপাদক 4 এর, আবার 4ও কিন্তু উৎপাদক, আবার এই দুটো উৎপাদক ছাড়াও কিন্তু আরেকটা উৎপাদক পাওয়া যায়, সেটা হচ্ছে 2। এর মানে হচ্ছে যে সংখ্যাটা এক এবং ওই সংখ্যাটা ব্যতীত অন্য আরো গুণনীয়ক থাকবে, সেই সকল সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে কি, যা মৌলিক নয় তাই যৌগিক, যা মৌলিক সংখ্যা নয় তাই যৌগিক সংখ্যা। আচ্ছা, আর 1 হচ্ছে কি হবে না? 1 হচ্ছে তোমার হচ্ছে কি নয়, মৌলিক বা যৌগিক কোনটা নয়। 1 সংখ্যাটা হচ্ছে মৌলিক বা যৌগিক কোনটাই নয়। আচ্ছা, এটা মনে রাখবা। তারপর হচ্ছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে, একটু তোমাদেরকে বুঝাই। পূর্ণ সংখ্যা যেটা আছে এটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক কোনগুলো? যেগুলো হচ্ছে মাইনাস হবে না, 1 2 3 4 5, সহজে এভাবে সহজে মনে রাখতে পারো। তারপর হচ্ছে পাশে হতে পারে -1, তারপর হচ্ছে -2, তারপর হতে পারে -3, তারপর হতে পারে -4। হ্যাঁ, তাহলে এইগুলোকে বলা হয় এইগুলো হচ্ছে কি ধনাত্মক, আর এগুলোকে বলা হয় ঋণাত্মক। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক আর সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। বারবার অখণ্ড শব্দটা আমি উল্লেখ করতেছি। এখানে অখণ্ড মানে কি?
অখণ্ড মানে হচ্ছে তোমাদেরকে আমি শুরুতে যেটা বলছিলাম 1/2, তারপর হচ্ছে লিখতে পারি হচ্ছে কি 3/4, তারপর হচ্ছে আমি লিখতে পারি 4/5। এই সংখ্যাগুলো কিন্তু কি হবে না, পূর্ণ সংখ্যা হবে না। কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে যে তোমার পূর্ণ সংখ্যাকে কি অখণ্ড হিসেবে লিখতে হবে, মানে তোমার হচ্ছে এটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। অখণ্ড মানে হচ্ছে এটাই। তাহলে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা যেটা জানলাম শূন্য সহ সকল ধনাত্মক আর সকল ধনাত্মক আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। যেমন পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি কি বলতে পারি, এগুলো উদাহরণস্বরূপ এগুলো বলতে পারি। তোমাদেরকে আমি যা দেখাইছি, সকল স্বাভাবিক সংখ্যা n পূর্ণ সংখ্যার জেটের মধ্যেই অন্তর্ভুক্ত। সকল স্বাভাবিক সংখ্যা n পূর্ণ সংখ্যা জেটের মধ্যে অন্তর্ভুক্ত। পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় আবার। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে যে দুই ভাগে ভাগ করছে এগুলো আমরা পরে দেখতেছি। আমরা এখন এতটুকুই জানি কি শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা সমূহ হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে কি অখণ্ড হতে পারবে না, মানে তোমার হচ্ছে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। অখণ্ড সংখ্যা সমূহ মানে অখণ্ড হবে, হ্যাঁ অখণ্ড হবে মানে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পূর্ণ সংখ্যা দেখলাম। তাহলে স্বাভাবিক সংখ্যাটাও কিন্তু পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, মানে ধনাত্মক স্বাভাবিক সংখ্যাগুলো। স্বাভাবিক সংখ্যা তো আর ঋণাত্মক হতে পারে না। আমরা জানি ধনাত্মক সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার মধ্যেই যেহেতু ধনাত্মক সংখ্যা রয়েছে, সেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, পূর্ণ সংখ্যা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তোমাদেরকে তো এখনই দেখাইছি যে একটা সংখ্যা লিখে দেখাইছিলাম যে এভাবে 1 2 তারপর হচ্ছে 3 4 5 আরো অনেক লিখতে পারি। এদিকে লিখতে পারি -1 -2 -3, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে -5, তারপর হচ্ছে -6, হ্যাঁ অনেক লিখতে পারি। তাহলে যেই তোমরা যে দেখতেছো, হ্যাঁ তাহলে পূর্ণ সংখ্যা কত রকমের, পূর্ণ সংখ্যা কত প্রকার? পূর্ণ সংখ্যা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যাকে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলো। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এগুলো। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য, ধনাত্মক কিংবা ঋণাত্মক কোন ধরনের পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত নয়, এটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে এখন তোমরা জানতে পারছো শূন্যটা কি। শূন্যটা হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যাও না, তারপর হচ্ছে কি পূর্ণ সংখ্যাও না, তারপর হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাও না, তোমার কি অঋণাত্মক পূর্ণ সংখ্যাও না। তাহলে শূন্যটা কি? শূন্যটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। শূন্যটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সংখ্যাটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এই কারণে এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা এটা, যেমন 1 2 3 ইত্যাদি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটকে তোমার এটা দ্বারা প্রকাশ করা হয়। অঋণাত্মক সংখ্যার সেটকে এটা দ্বারা প্রকাশ করা হয়, Z0 এটা দ্বারা প্রকাশ করা হয় অঋণাত্মক সংখ্যার সেটকে। তাহলে এরপর আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার মধ্যেই উৎপাদক, যদি দুটি সংখ্যার মধ্যে, সহজভাবে বলতেছি, দুটি সংখ্যার উৎপাদক বের করার পর যখন তুমি হচ্ছে যে কি দুটি সংখ্যার উৎপাদকের মধ্যে হচ্ছে শুধুমাত্র মিল পাবে হচ্ছে 1, শুধুমাত্র একটি মাত্র উৎপাদক মিল পাবে বা গুণনীয়ক মিল পাবে, সেটা হচ্ছে 1। যদি দুটি সংখ্যার উৎপাদকের মধ্যে শুধুমাত্র 1 মিল পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাগুলোকে একটি আরেকটির পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন কি দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে, দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক যদি না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। এই দুটি হচ্ছে পরস্পর সহমৌলিক, মানে দুটি সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক না থাকে, তাহলে সেগুলোকে বলা হয় পরস্পর সহমৌলিক। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি 2 ও 3, 2 ও 3। কেন? কারণ হচ্ছে দেখো 2 এর কিন্তু উৎপাদক বা গুণনীয়ক কয়টি? দুইটি, 1 এবং 2। কিন্তু 3 এরও কি মৌলিক উৎপাদক কয়টি? তোমার হচ্ছে 3 এরও কিন্তু উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে দুইটি, সেটা হচ্ছে 1 আর 3।
এখানে মিল কি? এখানে 1 ছাড়া অন্য কিছু মিল আছে? এই দুইটা সংখ্যার মধ্যেই 1 ছাড়া অন্য কিছু মিল নাই। এই কারণে এগুলো হচ্ছে কি 2 3, এগুলো হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। এগুলোকে বলা হয় পরস্পর সহমৌলিক সংখ্যা। মানে দুটি সংখ্যার মধ্যে যদি 1 ছাড়া অন্য কোনো উৎপাদক যদি মিল না থাকে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পরস্পর সহমৌলিক। এগুলোকে বলা হয় পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা সহমৌলিক সংখ্যা কি এটা দেখলাম, সহমৌলিক কি। তারপর আমরা আরো একটা উদাহরণ দিই সহমৌলিকের, সেটা হচ্ছে যে কি 9 7। হ্যাঁ, 9 7 দেখো 9 এর মধ্যে কিন্তু আমরা কি লিখতে পারি? আমরা 9 সংখ্যাটার মধ্যে আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে আমরা 9 কে 9 লিখতে পারি, আবার লিখতে পারি আমরা 3 তারিখে 9। তারপর আমরা 7 এর মধ্যে কি পাই? আমরা 7 পাই, 7 আর 1 গুণ করলে 7, আর কিছু পাওয়া যাবে না, কারণ 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন দেখো এখানে আর এখানের মধ্যে মিল কোথায়? এই দেখো শুধুমাত্র উৎপাদক হিসেবে 1টাই মিল পাওয়া যায়। তাহলে 7 আর 9 পরস্পর কি সহমৌলিক সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো উদাহরণগুলো। তারপর হচ্ছে আমরা যেটা দেখব, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এখান থেকে ভগ্নাংশ সংখ্যা থেকে এটা যেহেতু তোমাদের প্রথম অধ্যায়ে প্রথম পর্ব বাস্তব সংখ্যা নিয়ে আজকে যতটুকু পড়াইছি, এখন হচ্ছে যে যতটুকু আলোচনা করছি এটা প্রথম পর্ব হিসেবে থাকবে। আর দ্বিতীয় পর্বতে আমরা ভগ্নাংশ সংখ্যা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে যদি দেখো, আশা করছি তোমাদের হচ্ছে কোথাও কোচিং করা বা প্রাইভেট পড়া এগুলো একদমই লাগবে না। কারণ হচ্ছে যে এখানে আমি এমনভাবে বুঝাবো যাতে হচ্ছে তোমরা প্রাইভেট বা কোচিংয়ে যেরকম বুঝতে পারো। আশা করছি আমার ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবে। আর এখান থেকে হচ্ছে তোমাদের যে পড়াচ্ছি এগুলোর লেকচার শিট, এগুলো হচ্ছে তোমাদের যদি একটা মনে করো একটা বিষয় তুমি পড়তেছো, এটার যদি সাজানো গোছানো যদি একটা নোট না থাকে তাহলে তোমার পড়াটা এলোমেলো হয়ে যায়। সে কারণে আমরা তৈরি করছি হচ্ছে তোমার লেকচার শিট প্লাস হচ্ছে স্মার্ট নোট। স্মার্ট নোটটা হচ্ছে এমন একটা নোট যেখানে হচ্ছে তোমার বইয়ে যেগুলো শুধুমাত্র তোমার পড়তে হবে, মানে যেগুলো তোমার পরীক্ষার জন্য প্রয়োজন, বইয়ের A to Z না, মানে যেগুলো তোমার পড়তে হবে এবং সহজে শিখতে পারবে। হ্যাঁ, একটা মানে তোমার হচ্ছে কি টিউটর হিসেবে কাজ করবে এরকম একটা স্মার্ট নোট তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে হচ্ছে কমেন্ট করে ইনবক্স করতে হবে, তারপরে তোমরা স্মার্ট নোটটা পাবে। তবে স্মার্ট নোটটা এখন দেওয়া হবে না, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা যখন শেষ হয়ে যাবে, মানে প্রত্যেকটা পর্ব যখন শেষ হয়ে যাবে তখন এটা দেওয়া হবে। আর তোমরা যদি নিতে চাও হচ্ছে তোমার লেকচার শিটটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের শেষে দেওয়া হবে। তবে এটার জন্য কি করতে হবে? এটার জন্য হচ্ছে ভিডিওটা দেখে তোমরা আগে ক্লাসটা বুঝে নাও, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তোমার যদি লেকচার শিট লাগে। আমরা হচ্ছে ইনবক্সে তোমাদেরকে লেকচার শিটটা দিয়ে দিব। আর সবার কাছে অনুরোধ করব তোমার মাধ্যমে যাতে অন্য কেউ শিখতে পারে তোমার মতো করে, সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবে অবশ্যই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।